গতকাল আপনাদের কোর্ট স্ট্রাকচার এগুলো সব দেখানো হয়ে গেছে। আজকে আপনাদের 9 থেকে পড়ানো হবে। আচ্ছা, 9 ধারা বলছে যে দেওয়ানি আদালত কোনো প্রকার। এটা কি সাবজেক্ট দেওয়ানি কার্যবিধি? হ্যাঁ হ্যাঁ, দেওয়ানি কার্যবিধি। কেন রেকর্ড দেখেন নাই গতকালের ক্লাসে? সাক্ষ্য ইয়াটা ছিল, সাক্ষ্য আইনে ক্লাস নিবেন বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, সাক্ষ্য আইনও নেওয়া হবে, দুটাই পাশাপাশি চলবে। আচ্ছা, 9 ধারা যেটা সেটা একটু গতকালের ক্লাসটা দেখে নিন, কারণ ওটা এই কোর্ট স্ট্রাকচার দেওয়া আছে, ওটা না বুঝলে পরে ক্লাসগুলো বুঝতে সমস্যা হবে। 9 ধারা বলছে দেওয়ানি আদালত কোনো প্রকার নিষেধ না থাকলে আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করতে পারবে। দেওয়ানি মামলা বলতে সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কিত মামলা বলে। কিছু কিছু বিষয় থাকে যেগুলো দেওয়ানি বা তার জন্য আলাদা কোর্ট করে দেওয়া হয়, তো সেইগুলো বাদ দিয়ে যেগুলো অ্যালাও আছে সেই মোটামুটি সব মামলাই করা যায়। এই মামলাগুলো যেমন অর্থের মামলাগুলো একটা সময় কিন্তু দেওয়ানির মধ্যে ছিল। বর্তমানে এই অর্থ আদায়ের মামলাগুলো আবার ক্রিমিনাল এনআই অ্যাক্ট আসছে, তারপর হচ্ছে অর্থ ঋণ আসছে, ওইদিকে চলে গেছে। তো এরকম দেওয়ানির কিছু কিছু জিনিস বিশেষ আইন আসার পরে দেওয়ানি আর দেখতে পারে না, কারণ বিশেষ আইনকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়া যা দেওয়ানি রিলেটেড রয়েছে, দেওয়ানি রিলেটেড বলতে বোঝায় যে যেগুলো এক মারামারি টাইপের না। হ্যাঁ, যেটা প্রপার্টি রিলেটেড এক, আরেকটা হচ্ছে আপনার বিভিন্ন অধিকার রিলেটেড হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে সিভিল মামলা। আর যখনই মারামারি বা একটু মারামারি উদ্যত হওয়া বা ক্রাইম সংগঠন হওয়া রিলেটেড হয়ে যায়, তখন সেই জিনিসগুলো যেমন টাকার মামলাগুলো, এগুলো তো মারামারি হয় না কিন্তু একটা ক্রাইম, এই জিনিসগুলো ক্রিমিনালের মধ্যে যায়। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সিভিলের মধ্যে থাকে। তো এই সিভিল যে আদালতটা রয়েছে, দেওয়ানি আদালত, আমরা দেখলাম যে কালকে দেখেছি যে লোয়ার কোর্টে আমাদের 5 ধরনের দেওয়ানি আদালত রয়েছে। সর্বোচ্চ হচ্ছে জেলা জজ আদালত। তো এই আদালতের আবার কারোর আদি এখতিয়ার আছে, কারোর নাই। যেমন নিচ থেকে 3 কোর্টের আদি এখতিয়ার আছে, উপর থেকে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের না কোনো আদি এখতিয়ার নাই। অন্যদিকে জেলা জজের তাও আপিল এখতিয়ার থাকলেও অতিরিক্ত আপিল এখতিয়ার নাই। তবে জেলা জজ যদি তাদেরকে পাওয়ার তার উপরে তাকে অর্পণ করে পাওয়ারটা, সেক্ষেত্রে সে সেই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে। এবং 9 ধারা বলছে যে দেওয়ানি আদালত কোনো প্রকার নিষেধ যদি না থাকে তাহলে সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করতে পারবে। এবং মামলা বলতে কি বোঝাচ্ছে, সম্পত্তি এবং পদের অধিকার সম্পর্কিত মামলাগুলোকে বলা হচ্ছে হচ্ছে দেওয়ানি মামলা। এরপর 10 বলছে যে মোকদ্দমা স্থগিত, রেস সাব জুডিস। রেস সাব জুডিসটা খুব ইম্পর্টেন্ট। রেস সাব জুডিস এবং রেস জুডিকাটা দুটাই খুব ইম্পর্টেন্ট। এই দুটা থেকে প্রচুর প্রশ্ন এসেছে। দেখা যায় যে এই সেকশন গুলো থেকে রেস জুডিকাটার মামলা এমনিও যখন আপনারা সিভিল প্র্যাকটিস করবেন দেখবেন যে পাবেন রেস জুডিকাটার মামলা। কারণ বাংলাদেশে মানুষের একটা নেচার আছে, একই বিষয়ে বারবার তারা মামলা করে বেড়ায় বিভিন্ন জায়গায়। তো এই নেচারটা যাদের যাদের থাকে, তখন মানুষ ধরেন একাধিক জায়গায় যখন মামলা করে বেড়ায়, তখন এটা থামানোর জন্য রেস জুডিকাটার প্রয়োজন হয়। আর রেস সাবজুডিস হচ্ছে চলমান মামলা যখন থাকে সেই সময় যদি আরেকজন, ধরেন একজন মানুষের খুব বেশি মাত্রায় উত্তেজনা, তিনি একটা মামলা তো করেছেন, আবার আরেক জায়গায় একই টপিকে মামলা করেছেন। অনেক সময় নিজের না বোঝার জন্য মানুষ এই টাইপের কাজ করে ফেলে, আবার অনেক সময় কূটবুদ্ধি থেকেও করে, যে দুই জায়গায় মামলা করলে দুই দিক থেকে তাকে হয়রানি করবে, দুই দিকে ডেটে ডেটে তাকে যেতে হবে, এই কারণেও অনেকে করে থাকে। ধরেন বাদী হচ্ছে ক আর বিবাদী হচ্ছে খ। এখন
ক একটা মামলা কোথায় করলো? কুষ্টিয়া কোর্টে। এরপরে ক যে মামলাটা করেছে সেই জমি দাগ নাম্বার মনে করেন 54। ঠিক আছে, 54 দাগ নাম্বারের একটা মামলা, জমি নিয়ে মামলা ক ক্ষয়ের বিরুদ্ধে করেছে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ কোর্টে। এরপরে ক এই মামলা চলমান থাকা অবস্থায় ক্ষয়ের বিরুদ্ধে আরেকটা মামলা করলো কোথায়? চুয়াডাঙ্গাতে, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ কোর্টে। একই বিষয় নিয়ে দুইটা মামলা চলমান আছে। বিষয় এক, বাদী এক, বিবাদী এক, সব এক। এখন এই টাইপের মামলাগুলো সাধারণতই করে হয়রানি করার জন্য বিবাদীকে। বিবাদী তখন কি করবে? আদালতকে জানাবে যে মহামান্য আদালত, আমার বিরুদ্ধে অলরেডি কুষ্টিয়া কোর্টে একটা মামলা চলমান আছে, এবং সেটা নথি তাকে নিয়ে নথি টথি সার্টিফাইড কপি টপি নিয়ে এসে জমা দিয়ে দেখাতে হয় যে আমার ওই কুষ্টিয়া কোর্টে মামলা চলমান আছে, মামলার যে স্টেজে আছে এই স্টেজে আছে। এখন আপনাদের মামলা আবার আমার নামে এই আবার মামলা করেছে হয়রানি করার জন্য একই বিষয় নিয়ে। তখন আদালত কি করবে? এই যে চুয়াডাঙ্গা কোর্টের যে মামলাটা, চুয়াডাঙ্গা কোর্টের যে পরে মামলা করছে, এই মামলাটাকে স্থগিত রাখবে, মানে স্টে করে রাখবে। হম আর এই কুষ্টিয়া কোর্টের মামলাটা সেক্ষেত্রে চলমান থাকবে। কারণ একই বিষয়ে মামলা একই সাথে দুই কোর্টে চলতে পারে না, এটাকেই বলা হয় রেস সাব জুডিস। এখন বইয়ের ভাষাটা একটু দেখি। বাংলাদেশের এখতিয়ারের কোনো আদালতে মামলা বিচারাধীন থাকাকালে একই বিষয়বস্তু নিয়ে একই পক্ষগণের মধ্যে বা তাদের স্থলাভিষিক্ত ব্যক্তিবর্গের মধ্যে অপর কোনো এখতিয়ারবান আদালতে মোকদ্দমা দায়ের করলে পরের মোকদ্দমাটি বিচার কার্য চলবে না, বিচার কার্য কি হবে? স্থগিত থাকবে, স্টে করে রাখবে, এবং প্রথম যে মামলাটা সেটার বিচার কার্য চলতে থাকবে। তাহলে সাবজুডিস আমরা পাচ্ছি 10-এ। আপনাদের রিটেনের জন্য কিন্তু রেস জুডিকাটা এবং রেস সাবজুডিসের পার্থক্য পড়া লাগবে। আপনারা এই স্লাইডটা পাওয়ার পরে নিজেরা নিজেরা চিন্তা করে রেস, এটা আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আপনারা দেয়ার একটু দেখবেন, দেখে 10 এবং 11 এই দুটার পার্থক্য লিখবেন এবং এটা আমাকে দেখাবেন, গ্রুপে দিয়ে দিবেন প্রত্যেকে লিখে, আমি ওখান থেকে দেখবো। আপু রেস কি জুডিকাটা চুরি কাটা? 10 এবং 10 আর 11 ধারার পার্থক্য। আচ্ছা। 11 11 হচ্ছে রেস জুডিকাটা। এই 11 সেকশনটা আসলে অনেক বইয়ে আছে অন্যভাবে, ডাবল জিওপার্ডি নামে আছে, তারপর আমরা সাক্ষ্য আইনেও দেখেছি এটা আছে। এরপরে এই একই সেকশনটা সিআরপিসি তে রয়েছে। মানে একটা প্রাণীকে আপনি তো জবাই একবারই করতে পারেন, দুইবার করতে পারেন না। এক মুরগি একবারই জবাই হয়, আপনি কি বারবার করতে পারেন? একটা মানুষের বিরুদ্ধে যখন একটা রায় বের হয়ে যায় আদালত থেকে, তখন একই টপিকে ওই ব্যক্তির বিরুদ্ধে আবার একই বাদী যদি মামলা করে, বা যিনি মামলা রায় পেয়েছেন, যার পক্ষে রায় এসেছে, সেই ব্যক্তি ধরেন পুনরায় আবার মামলা করলো, আদালত সেক্ষেত্রে কি করবে? বলবে যে একই বিষয়বস্তু নিয়ে দুইবার মামলা করা যাবে না, একবার আপনি অলরেডি রায় পেয়েছেন। আগেরটাই কি ছিল? আগের মামলাটা চলমান ছিল, 11-তে পূর্বের মামলাটা চলমান ছিল, কিন্তু কি 10-এ পূর্বের মামলাটা চলমান ছিল থাকা অবস্থায় আবার একই বাদী একই বিবাদীর বিরুদ্ধে একই বিষয়বস্তু নিয়ে মামলা করেছিল। কিন্তু 11-তে একটা মামলা অলরেডি ডান, মানে জাজমেন্ট হয়ে গেছে, বিচার সম্পন্ন হয়ে গেছে। এরপরে যদি বিবাদী আবারও বিচার সম্পন্ন হয়ে যাওয়ার পরে যদি আবারও একই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে, তখন রেস জুডিকাটা দ্বারা বাধাপ্রাপ্ত হবে। তাহলে একটা পার্থক্য কিন্তু 10-এর আমরা পাই, যে পূর্বের মামলাটা চলমান, আর 11-তে পূর্বের মামলাটা
বিচার সম্পূর্ণ হয়ে গেছে, পূর্বের মামলা বা মোকদ্দমার বিচার সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের কোর্ট প্র্যাকটিসে সিভিল গুলোকে মোকদ্দমা বলে, আর ক্রিমিনাল গুলোকে দেখা যায় মামলা বলে। ক্রিমিনালে কিন্তু কোনোভাবেই মোকদ্দমা শব্দটা ইউজ হয় না, আর সিভিলে ইংরেজিতে স্যুট বলে, আর ক্রিমিনালে তো বলা হয় কেস। তো ফাইল সিভিল স্যুট সিভিলের ক্ষেত্রে বলে। তো এই কারণে আপনারা রিটেনের ক্ষেত্রে আমার এখানে কিন্তু অনেক জায়গায় নোটে দেখবেন, কারণ বইগুলোতেও থাকে এরকম কোথাও মামলা কোথাও মোকদ্দমা শব্দটা ইউজ হয়েছে। তবে আপনারা লিখিত যে নোটটা তৈরি করবেন সেটা তো একটু নিখুঁত করাই ভালো, সেখানে আপনারা মোকদ্দমা শব্দটা ইউজ করবেন, এবং পরীক্ষার খাতাও সিভিল প্রশ্নের উত্তরগুলোতে আপনারা মামলা না মোকদ্দমা শব্দটা ইউজ করবেন। যদিও মামলাটা করলে যে ভুল বিষয়টা তা না, বাট প্র্যাকটিস সিভিল ক্ষেত্রে মোকদ্দমাই শব্দটা ইউজ করা হয়। তো 11তে তাহলে আমরা কি দেখছি, যে বাংলাদেশের এখতিয়ারাধীন কোনো আদালতে কোনো মোকদ্দমা বিচার সম্পন্ন হয়ে থাকলে পরবর্তী একই বিষয়বস্তু নিয়ে একই পক্ষগণের মধ্যে, মানে বাদী বিবাদীও সেম হতে হবে, এবং মামলা বিষয়বস্তু মনে করেন ওই যে 54 দাগ নাম্বারের জন্য, তাহলে বিষয়বস্তু এক, তাদের কি অলরেডি বাংলাদেশের এখতিয়ারাধীন যে 64টি কোর্ট আছে যে কোনো একটা কোর্টে এটা রায় হয়ে গেছে। এবং পক্ষগণের মধ্যে স্থলাভিষিক্ত ব্যক্তিবর্গ যদি পক্ষগণের রায় দেওয়ার পরে তাদের নাতিপুতি এসে বা রিপ্রেজেন্টেটিভ এসে আবার মামলা করলো একই ব্যক্তির বিরুদ্ধে, যে তখন রেস জুডিকাটা দ্বারা বাধাপ্রাপ্ত হবে। আদালত পুনরায় কোনো মোকদ্দমার বিচার করবে না যদি আবারও পরবর্তীতে একই বিষয় নিয়ে যে মামলার বিচার সম্পূর্ণ হয়ে গেছে সেই একই বিষয় নিয়ে একই পক্ষগণ বা তাদের রিপ্রেজেন্টেটিভরা যদি আদালতে পুনরায় কোনো মোকদ্দমা করে, তবে আদালত কি করবে, সেটার বিচার করবে না। এটা রেস জুডিকাটা দ্বারা বাধাপ্রাপ্ত হয়। রেস জুডিকাটার প্র্যাকটিস কিন্তু আমাদের বাংলাদেশে অনেক হয়, এর কারণ হচ্ছে আমাদের একাধিক মামলা করার একটা টেন্ডেন্সি ব্রিটিশ আমল থেকেই আছে। অতিরিক্ত মামলার ব্যাখ্যা, কোন নিয়মাবলীর অধীনে একজন বাদীকে যখন কোনো বিশেষ কারণ সম্পর্কে অতিরিক্ত মামলা দায়ের করা হতে নিবারণ করা হয়, তখন যে আদালতের প্রতি এই কোড প্রযোজ্য হয় সেইরূপ কোনো আদালত সেই একই কারণে নেওয়া মামলা করতে পারবে না। ধরেন কোনো একটা বিশেষ কারণে যদি কাউকে মামলা দায়ের করতে পারবে না বলে অলরেডি আদালত বলে দেয়, তখন আবার এই কোড মানে দেওয়ানি কার্যবিধির অধীনে আপনি ওই বিষয়টা নিয়ে আবার আদালতে মামলা করতে পারবেন না। কারণ কেন পারবে না এটা বলে টলে একটা ব্যাখ্যা আদালত অলরেডি দিয়ে দিয়েছে। এখন আপনি আবারও সেই বিষয় নিয়ে মামলা করতে গেছেন, আদালত এই জায়গাটাতে আপনাকে বাধা দেবে, আপনি মামলা করতে পারবেন না। 10 আর 11-র সাথে কিন্তু এটার কোনো মিল নাই। তো অনেকেই এই 12 নাম্বারটা যখনই আসে একটু ভাষার কারণে হোক 10-11-র সাথে এটা মিলিয়ে ফেলে। এটা নিষেধ করে দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু রায় হয়নি কিছু না, এটা কোনো একটা কারণ বিশেষ কারণ দেখায় আদালত বলছে যে এই মামলাটা দায়ের করা থেকে আপনাকে বিরত থাকতে হবে, তখন আপনি আবার যে একই টপিকে এই নিষেধ করে দিয়েছে সেই মামলাটা নিয়ে আবার গেলেন করতে, আদালত এই মামলাটা আদালতে করলে আদালত এই মামলাটা খারিজ করে দিবে। রেট জুডিকাটার ক্ষেত্রেও কিন্তু মামলা খারিজ করে দেয়, আপনি যখন একই টপিকে দ্বিতীয়বার মামলা করেন তখন খারিজ করে। আর 10-এর ক্ষেত্রে কি, পূর্বের মামলা চলতে থাকে, পরবর্তী মামলায় স্থগিত হয়ে যায়। তো আমি অনেকগুলো পার্থক্য আপনাদের বলে দিলাম, তো আপনারা পার্থক্যটা লিখে আমাকে দেখাবেন। এটা 2017-র লিখিত পরীক্ষায় এসেছিল। পনেরো এগুলা বইয়ে আরেকটু বড় করে দেওয়া আছে, আমি একটু ছোট করে আপনাদের জন্য তৈরি করে দিচ্ছি। 15-তে বলছে যে আদালতের মোকদ্দমা দায়ের করতে হবে প্রত্যেক মোকদ্দমা তার বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে দায়ের করতে হবে। এর মানেটা কি, আমরা আদালতের একটা পর্যায়ক্রম তো দেখেছি, যে সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত এবং জেলা জজ। তাহলে আমরা মামলা কোথায় করব, এখানেই বলে দিচ্ছে সর্বনিম্ন পর্যায়ের
আদালতে যেতে বলছে আমাদের, তাহলে আমার সর্বনিম্ন পর্যায়ে আদালত কোনটা হবে এটা আমি কিভাবে বুঝবো? আমি বুঝবো আমার যে প্রপার্টি নিয়ে আমি মামলা করছি সেটার বাজার মূল্য হিসেবে। সেটার মূল্য যদি 15 লাখ টাকার বেশি হয়, তাহলে আপনাকে চলে যেতে হবে সিনিয়র সহকারীর কাছে। যদি এটা 15 লাখ টাকার ভেতরে হয়, তাহলে আমি যাব সহকারী জজের কাছে। আবার এটা যদি 25 লাখ 1 টাকা থেকে আনলিমিটেড হয়, তখন আমি চলে যাব জয়েন্টের কাছে। এইভাবে আমি আমার সর্বনিম্ন পর্যায়ের আদালতটা নির্ধারণ করব। পরীক্ষায় সাধারণত দেওয়া থাকে যে একটা ফ্যাক্ট থাকলো, এমসিকিউ থাকতে পারে এত মূল্যমানের, আপনি সর্বনিম্ন আদালতে যেতে হবে, আপনার আদালতটা কোনটা, এটা দিয়ে আপনার প্রশ্ন আসতে পারে পুনর্ধারার সাথে প্রবলেম একটু মিক্স করে দিয়ে। তো পুনর্ধারাতে তাহলে আদালত সর্বনিম্ন পর্যায়ের আদালতে মামলা দায়ের করতে হবে এটা বলেছে। এখন সর্বনিম্ন পর্যায় বলতেই যে সবসময় সহকারী জজ হবে তা না, এই সর্বনিম্ন পর্যায়টা নির্ধারণ হবে তাইদাত মূল্যের উপর, অর্থাৎ সম্পত্তির যে ভ্যালু রয়েছে সেই সম্পত্তির ভ্যালুর উপরে আপনার এই আদালতটা মানে কোন আদালতটা হবে এটা নির্ধারণ করা হবে। 16, যেখানে মোকদ্দমা বিষয়বস্তু অবস্থিত সেখানে মোকদ্দমা করতে হবে। 16তে আবার কি বলছে যে মোকদ্দমার বিষয়বস্তু যেখানে, মোকদ্দমার বিষয়বস্তু অবস্থিত, এটা কাটা যাবে, যেখানে মোকদ্দমার বিষয়বস্তু অবস্থিত সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে। মোকদ্দমার বিষয়বস্তু ওই যে যেমন একটা উদাহরণ দিলাম কুষ্টিয়ার জমি, যদি কুষ্টিয়া কোর্টের আন্ডারে থাকে তাহলে আপনাকে কুষ্টিয়া কোর্টে মামলা করতে হবে। যদি চুয়াডাঙ্গা কোর্টের আন্ডারে জমি থাকে তাহলে আপনি ওখানে মামলা করবেন। অর্থাৎ প্রপার্টি যেখানে, যেমন ঢাকায় যদি অবস্থান করে প্রপার্টি, তাহলে আপনি কি করবেন? ঢাকা কোর্টে মামলা করবেন। এরপরে 17তে বলছে বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি বিষয়ক মামলা। যদি বিভিন্ন আদালতের এখতিয়ারে কোনো স্থাবর সম্পত্তি অবস্থিত হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত সমূহের যে কোনো একটি, মনে করেন এমন একটা প্রপার্টি যেটার অর্ধেক কুষ্টিয়ায় অবস্থিত, অর্ধেক চুয়াডাঙ্গায় অবস্থিত, তাহলে কোথায় করবে? যে কোনো একটা কোর্টে করলেই চলছে। একাধিক আদালতের এখতিয়ার অনির্দিষ্ট হলে, এখন আপনি আপনার কোন এখতিয়ারের মধ্যে যে আপনার পড়ে এটাই আপনি নির্ধারণ করতে পারছেন না। জিনিসটার অবস্থা এমন যে এখতিয়ার নির্ধারণ করা খুবই টাফ। অনেক সময় আহ, জলভূমি যেগুলো থাকে, খালটাল বা পানিযুক্ত, এগুলোর পরিবর্তন হয়, একদিকে গড়ে একদিকে ভাঙে, এরকম পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে এখতিয়ারটা নির্ধারণ করা যায় না সে আদৌ কোন এখতিয়ারে। ধরেন কোনো একটা জেলার সীমানায় এই টাইপের খাল বিলের জমি থাকলে, সেই ভাঙা গড়ার কারণে মানে এক্স্যাক্টলি তার এখতিয়ারটা কোন জায়গার কোন আদালতের এখতিয়ারে পড়বে এটা বোঝা যায়। অনেক সময় অনেক জমির চর এক অঞ্চলে পড়ে, আবার একটা মৌসুমে সেই চরে পানি ডুবে যায়, আবার আরেক দিকে পড়ে। তো এই রকম জমির কিছু পরিবর্তন হয় জলভূমিতে বিশেষ করে। তো সেইগুলো এখতিয়ারটা অনির্দিষ্ট হয়। হ্যাঁ, এই অনির্দিষ্ট এখতিয়ার যদি হয়, সেক্ষেত্রে ওই জলভূমিটা যে যে আদালতের মধ্যে পড়ছে এদের যে কোনো একটাতে করলেই চলছে, নির্দিষ্ট করা না গেলে। আর যদি নির্দিষ্ট করা যায় সেটার ক্ষেত্রে কি 17 ধারা, একাধিক এখতিয়ার নির্দিষ্ট করা যাচ্ছে যে কোন কোন এখতিয়ারে আছে, সেক্ষেত্রে যে কোনো একটা এখতিয়ারের মধ্যে করা যাবে। আর প্রথমে বলছে মোকদ্দমার বিষয়বস্তু যেখানে সেখানে মোকদ্দমা করতে হবে। এখন মোকদ্দমার বিষয়বস্তু যদি একটা অঞ্চলের মধ্যেই থাকে, সিংহভাগ প্রপার্টির ক্ষেত্রে দেখা যায় যে মোকদ্দমা নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে থাকে। এখান থেকে এমসিকিউ সাধারণত একটা থাকে, প্রথম থেকে শুরু করে এই যে 18 পর্যন্ত আহ এমসিকিউ এর মধ্যে একটা প্রতি বছরই একটা দুটো থাকে। 19, 19 হচ্ছে ক্ষতিপূরণ। আমরা 19-এ ক্ষতিপূরণ ওয়ার্ডটা কিন্তু সুনির্দিষ্ট তো দেখেছি 19 ধারাতে। প্রতি ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা, এটা কুরিয়ার সার্ভিস টার্ভিসের
ক্ষেত্রে আবার ভালো হয়। অনেক সময় ধরেন আপনি কাউকে কোনো প্রোডাক্ট আনতে দিয়েছেন, তিনি প্রোডাক্টটা চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসবে। তো ঢাকায় আনার পথে যদি কোনো মানে ঢাকায় নিয়ে আসে, এরপর যদি তার প্রোডাক্টে কোনো ক্ষতি টতি হয়, সেক্ষেত্রে আসলে কি হবে? এই বিষয়গুলো আসলে 19 ধারার একটা ম্যাটার। এইটা কিন্তু প্রোডাক্ট রিলেটেড। হ্যাঁ, এটা স্থাবর সম্পত্তি রিলেটেড না। আমরা স্থাবর সম্পত্তি রিলেটেড দিক নির্দেশনা তো দেখলাম, যে স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত মামলা হবে সেখানে। বাট 19 ধারাটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। কারণ অস্থাবর বিষয় নিয়েও কিন্তু আমাদের সিভিলে মামলা রয়েছে, ক্ষতিপূরণের মামলাগুলো আছে। যদিও ক্রিমিনালেও ফাইনের ব্যবস্থা থাকে, আবার ক্ষতিপূরণের মামলাগুলো সিভিলেও আছে। এবং এটা একটা সময় বেশ জনপ্রিয় ছিল। বর্তমানে তো এখন কন্ট্রাক্ট অ্যাক্ট এসেছে, সে সকল অ্যাক্টে ক্ষতিপূরণের ব্যবস্থা থাকার কারণে ওইসব প্রায়োরিটি পাচ্ছে। 19 ধারাতে বলছে যে ব্যক্তি বা স্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য, মানে ক্ষতি হওয়ার জন্য ক্ষতিপূরণের মামলা। কোনো ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট সাধন হলে, বিবাদী অপর আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা চালালে, বা এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা চালালে বা ব্যক্তিগতভাবে লাভের জন্য কাজ করলে, বাদী তার ইচ্ছা অনুসারে দুই আদালতের যে কোনো একটাতে মামলা করতে পারে। আপনি একটা কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে মামলা করতে চান। কুরিয়ার সার্ভিসের মেন ব্যবসা চিটাগং এ। আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়েছে কোথায়? ঢাকাতে। আপনি থাকেন ঢাকাতে। মামলা কোথায় করতে পারবেন? ঢাকা, চিটাগং, যে কোনো এক জায়গায়, যেহেতু ওখানে তাদের লাভজনক ব্যবসাটা চলছে কুরিয়ারের। তো আপনি ওখানেও মামলা করতে পারেন। আবার আপনি মামলা করতে পারেন ঢাকাতেই, কারণ কুরিয়ারের একটা অফিস ঢাকাতেও আছে। প্লাস আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি ক্ষতিগ্রস্ত, আপনি বসবাস করেন। আর চিটাগং কি, যার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বসবাস করে। তো এই দুই জায়গার যে কোনো জায়গায় আপনি মামলাটা করতে পারছেন। তো 19 ধারাটা হচ্ছে ক্ষতিপূরণ, এবং সেটা অস্থাবর সম্পত্তি বা কোনো ব্যক্তিগত ক্ষতিপূরণ। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে যে চট্টগ্রামে বসবাস করে এবং সে কে ঢাকায় মারধর করে, এবং ঢাকায় আহ অথবা চট্টগ্রামে এর বিরুদ্ধে মামলা করতে পারে। একজন চট্টগ্রামে বসবাস করা মানুষ কত বড় সাহস, ঢাকায় এসে মারধর করে গেছে, বুঝছেন? এখন ঢাকায় এসে মারধর তো করছে, ঠিক আছে। এখন আপনি মামলা কোথায় করবেন? আপনার যেখানে সুবিধা হবে, তাকে ধরাটা সুবিধা হবে, সেখানে মামলা করবেন। আচ্ছা, 19 ধারা তো আপনারা ক্লিয়ার। 20, 20 বলছে যেখানে বিবাদী বসবাস করে বা নালিশের কারণ উদ্ভব হয়, সেখানে সেই স্থানে অন্যান্য মামলা দায়ের করতে হবে। এবং উপরে বর্ণিত সীমাবদ্ধতা সাপেক্ষে প্রত্যেকটি মামলা এমন আদালতে দায়ের করতে হবে যার এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে। বিবাদী বা একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেকের মামলাটি শুরু হওয়ার সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা বাণিজ্য চালায় বা ব্যক্তিগতভাবে লাভের জন্য কাজ করে, এইরকম জায়গায় কি মামলা করতে হবে। আর একাধিক বিবাদী থাকলে তাদের মধ্যে কোনো একজন মামলা দায়েরের সময় প্রকৃতপক্ষে বা স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা বাণিজ্য চালায় বা লাভজনক অন্য কোনো ব্যক্তিগত কাজ করে, এই শর্তে এইরূপ ক্ষেত্রে আদালত অনুমতি থাকতে হবে। বা যে সকল বিবাদীর উপরে বর্ণিত মতে বসবাস করে না বা ব্যবসা চালায় না বা লাভের জন্য ব্যক্তিগতভাবে কাজ করে না, এইরূপ মামলা দায়েরের ব্যাপারে মৌনভাবে সম্মতি দেয়, এবং মামলার কারণ সম্পূর্ণরূপে বা অংশত উদ্ভব হয়। আচ্ছা, 20 ধারা যেটা, সেটাতে বলছে বিবাদী যে যে জায়গায় লাভজনক ব্যবসা করে, উপরে সীমাবদ্ধতা সাপেক্ষে এই সকল অঞ্চলে, মানে প্রায়োরিটি সবচেয়ে বেশি দিচ্ছে 15 থেকে 18 ধারা বা 15 থেকে 19 ধারা যেটা, সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তার পরবর্তীতে আপনি সেটাকে আগে প্রায়োরিটি দিয়ে তারপরে হচ্ছে বিবাদীকে, কারণ মামলা যে করে বাদী তার নিজের সুবিধাটাই আসলে বোঝে। তো এরপরে আপনি উম বিবাদী যেখানে, বিশেষ করে এনআই অ্যাক্টের মামলা টামলা গুলো,
হ্যাঁ, এগুলা কিন্তু বিবাদী যেখানে বসবাস করে, যদিও না এক ক্রিমিনাল মামলা, জাস্ট আমি বোঝার জন্য বলছি। বিবাদী যেখানে বসবাস করে, চাকরি করে, ব্যবসা করে, ওখানে হলে বেশি সুবিধা হয়, টাকা আদায়টা সুবিধা হয়। আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করলে, অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে তাকে অ্যারেস্ট করানোটা সুবিধা হয়। অন্য অঞ্চল হলে হয় কি, সেইখানকার আবার ওসিদেরকে খুঁচাইতে হয় যে তাকে যেন অ্যারেস্ট করার ব্যবস্থা করা হয়। একই অঞ্চলে হলে একটু সুবিধা হয়। তো বাদী যেখানে থাকে সেই জায়গাটাতে আবার, হুম, বাদী যেখানে থাকে সেখানে করতে চায় অনেকে, যে বিবাদী অন্য অঞ্চলে থাকলেও তার একটু হয়রানি হবে। তো বাদী যেখানে থাকেন, যেখানে ওই বিষয়বস্তু অবস্থিত, সেখানে তো অবশ্যই আপনি মামলাটা করতে পারবেনই। তবে ওই সীমাবদ্ধতাগুলো বাদ দিয়ে যদি আপনি চান, তাহলে বিবাদী যেখানে লাভজনক কাজ করে বা একাধিক বিবাদী থাকলে তাদের মধ্যে যে কোনো একজন যেখানে লাভজনক কাজ করছে, সেই জায়গাটাতে মামলা করা যায়। বিশ্বের একটা উদাহরণে বলছে যে ঢাকার একজন ব্যবসায়ী, চট্টগ্রামে ব্যবসা চালায়। তার প্রতিনিধি দ্বারা ঢাকাতে কয়ের মালামাল ক্রয় করে এবং বাংলাদেশের বিমানে অর্পণ করার জন্য কে অনুরোধ করে। তা অনুসারে মালগুলো ঢাকায় অর্পণ করে। মালগুলোর মূল্যের জন্য এর বিরুদ্ধে ঢাকায় যে কোনো জায়গায় মামলা করতে পারে যদি এটা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়, এবং চট্টগ্রাম যেখানে ব্যবসা চালায় সেখানেও মামলা করতে পারে। তো ব্যবসা, মালামাল, যেটা আমরা আগেও দেখেছি, উনিশেও দেখলাম এই টাইপের একটা উদাহরণ, যে মালামাল সংক্রান্ত এই এগুলা যারা ক্যারি করে নিয়ে আসে, তাদের সাথে টাকার লেনদেনে কোনো সমস্যা হলে যে কোনো পক্ষ যেখান থেকে মালামাল আসছে সেখানেও মামলা দায়ের করতে পারে। অথবা যে জায়গাটাতে ব্যবসায়ী কাজ করে, যার বিরুদ্ধে আপনি মামলা করতে চান, তিনি যেখানে বসবাস করছেন বা ব্যবসা করছেন এবং কারণটা উদ্ভব হয়েছে যে জায়গাটাতে, সেখানে মামলা করতে পারেন। মনে করেন আপনি চিটাগং পোর্টে আপনার জাহাজের মাল আসে দেশের বাইরে থেকে, চিটাগং পোর্ট থেকে। এখন সেখানে ওই আগে পর্যন্ত মালামাল ঠিকই ছিল, চিটাগং পোর্টের মানুষের অবহেলার কারণে আপনার মালামাল ক্ষতিগ্রস্ত হলো, এবং যাদেরকে আপনি আনতে দিয়েছিলেন তারা, এটা কাচের জিনিস ছিল, টিভি ছিল হয়তো, বা একটা মনে করেন অনেক বড় এলইডি টিভি ছিল, টিভিটা স্ক্রিন ভেঙে গেছে, ওটা আর ব্যবহারযোগ্য না। এখন আপনি এটা ক্ষতিপূরণের মামলা করবেন। এখন এই যে মামলাটা আপনি করবেন, এটা কোথায় করবেন? আপনি চিটং কোর্টে, যেহেতু তাদের এই আনা দেওয়ার ব্যবসাটা মূল ব্যবসা ওখানে, ওখানকার কোর্টেও আপনি করতে পারেন। আরেকটা হচ্ছে যে মামলাটা আপনি আপনার যেখানে বসবাস করেন সেখানেও কিন্তু করতে পারেন। আবার এই ব্যবসা, ওই ব্যক্তিরাদের মূল ব্যবসা যে জায়গাটাতে, সেই জায়গাটাতেও আপনি কাজটা করতে পারেন, মামলাটা করতে পারেন। বিশ্বে দুটো ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাতে বলছে যে কোনো ব্যক্তির এক স্থানের স্থায়ী বাসস্থান বা অন্য স্থানের অস্থায়ী বাসস্থানে বসবাস করলে তার অস্থায়ী বাসস্থানের এলাকায় কোনো মামলার কারণ উদ্ভব হলে তিনি উভয় স্থানে বসবাস করে বলে ধরে নিতে হবে। মনে করেন একজন মানুষের পার্মানেন্ট অ্যাড্রেস তো থাকে, সেখানে তো থাকে না। মানুষ কি পার্মানেন্ট অ্যাড্রেসে থাকে? অন্য জায়গায় ভাড়া থাকে। সিংহভাগ ঢাকার মানুষের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস কোনো না কোনো জেলাতে, জেলা শহরগুলোতে বা মফস্বল শহরগুলোতে। তো তার বিরুদ্ধে ঢাকায় একটা মামলা হলে সেক্ষেত্রে কিন্তু উভয় বাসস্থানকেই কাউন্ট করা হয়। যেমন আমরা যখন লিগ্যাল নোটিশ পাঠাই, তখন শুধু যে তার ঢাকার বাসস্থানে পাঠাই তা কিন্তু না, আমরা তার স্থায়ী বাসস্থানেও কিন্তু পাঠাই পারি। যদিও মামলা হয়েছে ঢাকা কোর্টে, কিন্তু দেখা যাচ্ছে তার স্থায়ী বাসস্থান হচ্ছে টাঙ্গাইলে, আমরা টাঙ্গাইলেও সমন পাঠাই। ক, কোনো কর্পোরেশনে বাংলাদেশের ইহার একমাত্র বা প্রধান অফিসে ব্যবসা চালায় বলে ধরতে হবে, বা যেখানে এর অধস্তন কোনো কার্যালয় আছে সেই এলাকায় মামলার কোনো কারণ উদ্ভব হলে তা ব্যবসা চালায় বলে ধরতে হবে। বলছে যে কোনো কর্পোরেশনে বাংলাদেশের এর একমাত্র বা প্রধান অফিস ব্যবসা চালায় বলে ধরতে হবে, বা যেখানে অধস্তন কোনো কার্যালয় আছে। মনে করেন
এই যে বিভিন্ন কোম্পানি আছে, নিউয়ে বলে একটা কোম্পানি একটা সময় বাংলাদেশে চালু হয়েছিল, যেটা 64 জেলাতেই ছিল, কিন্তু তার মূল অফিস ছিল ঢাকাতে। এখন আপনি যদি মামলা অধস্তন আদালতে, এই যে তার ধরেন তার শাখা কুষ্টিয়াতে একটা আছে, সেখানকার মানুষ কুষ্টিয়া কোর্টে এই তার উপশাখা নিয়ে মামলা করলো। এই মামলাটা কিন্তু শুধু উপশাখার বিরুদ্ধে হচ্ছে তা না, এই জায়গাটাতে বাদী করবে কিন্তু মূল যে অফিস তাদেরকেই কিন্তু বাদী, তাদেরকেও বাদী করা হবে। 21, এখতিয়ার সম্পর্কে আপত্তি। যে আদালতে প্রথম মামলা করা হয় সেই আদালতে প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় স্থির করার সময় বা তার পূর্বে আপত্তি উত্থাপন করা না হলে, পরিণামে ন্যায় বিচারের উদ্দেশ্যে ব্যর্থ না হলে, কোনো আপিল বা রিভিশন আদালত মামলা দায়েরের স্থান সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবে। এখন আপনি একটা আদালতে মামলা করতে চাচ্ছেন, আপনি কি দেখলেন যে ওই আদালতটা, যে বিচারক রয়েছেন তার, তিনি বিবাদীর আত্মীয় বা বিবাদীর বন্ধু। আপনি প্রায়ই দেখেন ফেসবুকে তারা ছবি দেয়, একসাথে ঘুরতে যায়। আপনার মনে হলো এখানে ন্যায় বিচার হবে না, আপনি কি করবেন? প্রথম এই জায়গাটা থেকে কিন্তু এমসিকিউ আসে 21 থেকে। প্রথম সম্ভাব্য সুযোগ মানে আপনার প্রথম হিয়ারিং, প্রথম যে একটা ডেট দিবে আপনাকে, হ্যাঁ, সেই দিনে আপনাকে কি বলতে হবে? আমার এই এখতিয়ার নিয়ে সমস্যা আছে। মনে করেন তিনি বিচারক হচ্ছেন সহকারী জজ কুষ্টিয়া 1 আদালতের। মামলাটা আপনি মামলা করছেন, প্রথমে বোঝেন নাই, পরে দেখলেন যে সহকারী জজ যিনি আছেন ওখানকার, তার কাছে আপনার মনে হলো সুবিধা পাবেন না, আপনি ন্যায় বিচার পাবেন না, কারণ বিবাদীর সে আত্মীয়। তাহলে প্রথম সুযোগ যেদিন আপনি পেলেন সেদিন কি করতে হবে? আপনাকে বলতে হবে যে আমি এই মামলাটা এই আদালতে এই ইখতিয়ারে রাখতে চাই না। আপনাকে আপত্তি যে উত্থাপন, এই আপত্তি উত্থাপনটা প্রথম সুযোগে করতে হবে, এবং বিচার্য বিষয় স্থির করার সময়ও করতে পারেন, বা তার পূর্বে আপত্তি উত্থাপন করা না হলে, যদি আপনি বিচার্য বিষয় গঠনের সময় না আপত্তি করেন, বিচার্য বিষয় গঠন নিয়ে ডিটেলস আপনারা পড়বেন 14 আদেশে। তো এই বিচার্য বিষয় কি জিনিস? বাদী একটা দাবি করে, বিবাদী একটা অস্বীকার করে সেই বিষয়টা, এই বিবাদমান বিষয়টাকে বলা হয় বিচার্য বিষয়। এখন এই বিচার্য বিষয় যেদিন নির্ধারণ করা হবে 14 আদেশ মতে, ওই সময়টাতে আপনি যদি আপত্তি উত্থাপন করেন ভালো, না হলে তার পূর্বেও প্রথম সুযোগ যেদিন পেলেন সেদিন করবেন, তা না হলে আপনি পরবর্তীতে আপত্তি উত্থাপন করতে পারেন না। তবে যদি ন্যায় বিচার দেখাতে পারেন, ধরেন একটা মামলা চলমান থাকা অবস্থায় বিচারক ট্রান্সফার হয়ে যায়, নতুন বিচারক আসে, নতুন বিচারক নিয়ে আপনার ন্যায় বিচার নিয়ে সন্দিহান, তখনও আপনি মামলার এখতিয়ার নিয়ে আপত্তি, আদালতের এখতিয়ার নিয়ে আপত্তি করতে পারেন। যদি ন্যায় বিচার ব্যাহত না হয় সেক্ষেত্রে আপিল বা রিভিশন আদালতে মামলা দায়েরের স্থান সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবে না। আপনি আপিল বা রিভিশনের সময় যে বলছেন আদালতের এখতিয়ার নিয়ে সন্দিহান, এখতিয়ারের আপত্তি নিয়ে কথা বলছেন, তখন এইটা মঞ্জুর হবে না। আজকের এই স্লাইডটা, তো মনে হয় স্মল কজ কোর্টের ইয়াটা তো মনে হয় আমাদের দেশে প্রচলন। আচ্ছা আচ্ছা, কে বলছেন? ছোটখাটো মামলা আছে না স্মল কোর্ট করে? আইন অনুসারে গঠিত, আবার উক্ত আইন অনুসারে স্মল কজ কোর্টের এখতিয়ার প্রয়োগকারী অন্যান্য কোর্টের ক্ষেত্রে নিম্নলিখিত, ওই যে মোবাইল কোর্ট গুলা দেখেন না, জি জি জি। এগুলোই তো এই ছোটখাটো মামলাগুলো। আচ্ছা। ওই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যেগুলো হয় আর কি। এটা ক্রিমিনালেও আছে স্মল কজ কোর্ট। এই কোর্টের যে সকল অংশ নিম্নলিখিত বিষয় সম্পর্কিত, স্মল কজ কজ কোর্টের এখতিয়ার হতে যে সকল মামলা বাদ দেওয়া হয়েছে, যেমন মামলার
এরূপ মামলা ডিক্রি জারি, স্থাবর সম্পত্তির প্রতিকূলে ডিক্রি জারি, এই স্মল কজ স্মল কজ কোর্টের যে মামলাটা হয় সেক্ষেত্রে কি ডিক্রি জারি এইগুলো হবে না। তারপরে হচ্ছে দ্বিতীয়তে বলছে যে এইরূপ মামলার ডিক্রি জারি, এই বিষয়টাও কিন্তু স্মল কজ কোর্টের ক্ষেত্রে ডিক্রি জারি করার প্রয়োজন হয় না। আবার স্থাবর সম্পত্তির প্রতিকূলে ডিক্রি জারি, যদি স্থাবর সম্পত্তি ম্যাটার হয় সেটার ক্ষেত্রে ডিক্রি জারির প্রয়োজন। স্মল কজ কোর্টে যদি কোনো রায় টায় হয় সেই রায়গুলো ডিক্রি জারির জন্য ডিক্রি জারির আবেদন করা যায় না আর কি। হতে বলছে নিম্নলিখিত অর্থাৎ 9 ধারা, 91, 92, 94, 95 ধারা যতদূর এর নিম্নলিখিত বিষয়ের ক্ষমতা দেওয়া হয়, স্থাবর সম্পত্তি ক্রোধ করার আদেশ, নিষেধাজ্ঞার আদেশ, স্থাবর সম্পত্তির রিসিভার নিয়োগ বা 94 এর অন্য ধারায় উল্লেখিত অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ এবং 96 থেকে 112 যেটা আপিলের ধারা এবং 115 ধারায়। এখানে বলছে নিম্নলিখিত ধারাগুলো যেমন স্থাবর সম্পত্তি ক্রোধ করার আদেশ, তারপর নিষেধাজ্ঞা, তারপর স্থাবর সম্পত্তি রিসিভার নিয়োগ, একই সাথে আপিল গুলোর কথা বলছে এবং অন্তর্বর্তীকালীন আদেশ, এইগুলো কি প্রযোজ্য হবে না স্মল কোর্টের ক্ষেত্রে। তাহলে আপনাদের এমসিকিউ গুলো এভাবে আসে যে ডিক্রি জারি করা যাবে কিনা, এইভাবে আপনাদের প্রশ্নগুলো হবে। যেমন এই দেখেন লিখছে নিম্নলিখিত ব্যবস্থা সমূহ স্মল পজ কোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে আমরা এই জায়গাটাতে কি দেখছি, ক্রোক, তার মানে এরা সম্পত্তি ক্রোক করতে পারছে না, স্থাবর সম্পত্তি স্মল পজ কোর্টরা। আবার নিষেধাজ্ঞা দিতে পারছে না, এগুলো সবই কি নর্মাল যে কোর্ট গুলো আছে তাদের এখতিয়ার হচ্ছে নিষেধাজ্ঞা। আবার স্থাবর সম্পত্তির যে রিসিভার নিয়োগ, সেটাও রিসিভার নিয়োগ কত আদেশে আছে? এবার নিয়ম 40, হ্যাঁ। আর নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা আহ, অস্থায়ী নিষেধাজ্ঞা 42, 39। 39। 41 থেকে আপিলের শুরু হচ্ছে, হ্যাঁ 41 থেকে আপিল। 41-এ হচ্ছে এমনি নর্মাল আপিল, আর 43-এ কি মিসসেলেনিয়াস আপিল। 45-এ আবার অ্যাপিলেট ডিভিশনাল আপিল, মানে হাইকোর্ট থেকে যেগুলো অ্যাপিলেট ডিভিশনে আপিল যায় সেগুলো আবার 45-এ আছে। সব খেয়ে ফেলছি। না করলে আবার মনে হয়ে যাবে, সমস্যা নাই। ইনশাল্লাহ। কিন্তু পড়াটা শুরু করে দেন।